আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে প্রশ্ন জাগে সেই শেখ হাসিনা 2013 সালে যদি তিনি হত্যাযজ্ঞ ঘটিয়ে থাকেন, তাহলে ওই 5ই মের সমাবেশে যেই হেফাজতে ইসলামের আমির প্রধান ব্যক্তি ছিলেন, তিনি নিজে উপবিষ্ট ছিলেন, আল্লামা আহমদ শফি, যার ডাকে ওই অত বড় সমাবেশ, তিনি কিভাবে সরোয়ার্দী উদ্যানে 2018 সালে এত বড় একটা সমাবেশ শেখ হাসিনাকে সম্বর্ধনা দিতে করলেন, যার নাম দিয়েছিলেন শোকরানা মাহফিল, এবং কিভাবে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আল্লামা আহমদ শফির সঙ্গে ওই একই মঞ্চে উপবিষ্ট হওয়ার সুযোগ পেলেন 2018 সালে সরোয়ার্দী উদ্যানের সেই শোকরানা মাহফিলে। বাংলাদেশে হেফাজতে ইসলাম বরাবর নিজেকে একটা সামাজিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে আসলেও 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবার পর নারী নীতির প্রতিবাদে প্রথম রাজপথে নামবার পর থেকে আমরা সকলেই যেই সামাজিক সংগঠন হেফাজতে ইসলামকে চিনলাম, সেই সংগঠনটি এরপর প্রায় 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে একটা বড় প্রভাবক হিসেবে কাজ করছে। সেই হেফাজতে ইসলাম আবার নিজেদের সামাজিক সংগঠন বলে বটে, কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনগুলোতে যে কি পরিমাণে রাজনীতির চর্চা হয় তার প্রমাণ হচ্ছে হেফাজতে ইসলামের প্রায় সকল সর্বোচ্চ শীর্ষস্থানীয় নেতাদের নিজ নিজ রাজনৈতিক দল আছে। যেমন তাদের বিখ্যাত একজন নেতা হচ্ছেন খেলাফত মজলিসের নেতা মামুনুল হক। এরকম হেফাজতে ইসলামেরই আসলে নানা ধরনের দল আছে, এবং প্রতিবারই নির্বাচনের আগে ওই হেফাজতে ইসলামপন্থী দলগুলো কোন জোটে যায়, কাদেরকে ভোট দেয়, কারা তাদের প্রধান আস্থা ভাজন হয়, এগুলোর জন্য একটা তাদেরকে নিয়ে টানাটানি পড়ে যায়। এবারেও যেমন হেফাজতে ইসলামের প্রধান মুহিবুল্লাহ বাবুনগরী তিনি ঘোষণা দিয়ে বলেছিলেন 2025-এর অক্টোবরে একবার, 2026-এর ফেব্রুয়ারিতে একবার, যে মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া হারাম হবে, এবং যেহেতু এটা কোনোভাবেই জায়েজ নয় এবং এটা কোনো নির্বাচন নয়, 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনটা, এটা মওদুদিবাদের বিরুদ্ধে একটা জিহাদ। কিন্তু আবার দেখেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, খেলাফত মজলিসের প্রধান, তিনি একদিকে যেমন খালেদা জিয়ার মৃত্যুর পর তার খাটিয়ায় কান দিলেন, ঠিক তেমনি ভাবে আবার গিয়ে 11 দলীয় জোটে জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচন করলেন ঢাকায়, এবং তারপর আবার কিছুতেই এত রকম প্রভাব বিস্তারের পরেও মামুনুল হক কিন্তু শেষ পর্যন্ত আসতে পারলেন না সংসদে, বরং সংসদে দাঁড়িয়ে বিএনপির নেতারা এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা মিলে মামুনুল হক ওই যে সোনারগাঁর কোন রিসর্টে কার স্ত্রী নিয়ে ধরা পড়েছিলেন, এই মুতাবিবাহ ঠিক আছে কি নাই, এসব নিয়ে নানা রকম আলাপ আলোচনা করতে থাকলেন। এখন হেফাজতে ইসলাম এরকম নানাবিধভাবে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে সব সময় অবস্থান করেছে। 2024 সালের যে আন্দোলন, সে আন্দোলনেও কিন্তু হেফাজতে ইসলাম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানে জামায়াতে ইসলামী এখন সকল মাদ্রাসার শিক্ষার্থীদের যে ব্যাপক আন্দোলনে অংশগ্রহণ, সেগুলোরও সকল কৃতিত্ব নিয়ে ফেলতে চায় বটে, কিন্তু যাত্রাবাড়ি, গাজীপুর, মানে ঢাকার সকল প্রবেশ দ্বারগুলোতে যেসব মাদ্রাসার শিক্ষার্থীরা একেবারে ঢাকাকে ঘিরে রেখেছিলেন এবং এক রকমের ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিলেন, মানে জুলাইয়ের মাঝামাঝি থেকে আর কখনো রাজপথ থেকে উঠে যান নাই, এমনকি কারফিউ দিয়েও তাদের সরানো যায় নাই, সেনাবাহিনী রাস্তায় নামার পরেও তাদেরকে সরানো যায় নাই। এই সকল একেবারে দৃঢ় প্রতিজ্ঞ আন্দোলনকারীদের সিংহভাগই বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এমনকি ওই যে বিটিভি মেজর ডালিমের মতো নিয়ন্ত্রণে নিয়ে 18ই জুলাইতেই যেই ব্যক্তি শফিকুর রহমান সরকারের পতন ঘটিয়ে ফেলতে চেয়েছিলেন, সেই বিটিভিতে আক্রমণ করা শফিকুর রহমানও কিন্তু কওমি শিক্ষার্থী, এবং তিনি নিজে একটা কওমি মাদ্রাসা পরিচালনা করেন, এবং তিনি নিজেই সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়ে বলেছেন
যে কওমি মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ তার জন্য বাধ্যতামূলক ছিল বলেই তিনি এই আন্দোলনে এতটা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং এর আগেও বারবার বিভিন্ন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি অংশ নিয়েছেন। অথচ এই হেফাজতে ইসলাম হচ্ছে সেই সংগঠন, যেই সংগঠন 2018 সালে শেখ হাসিনাকে সরোয়ার্দী উদ্যানে তাদের স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ করে হেফাজতে ইসলামের তখনকার আমির আল্লামা আহমদ শফির উপস্থিতিতে শেখ হাসিনাকে মঞ্চে বসিয়ে বাংলাদেশে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। কারণ শেখ হাসিনা কওমি মাদ্রাসাগুলোর দীর্ঘদিনের দাবি তাদের সর্বোচ্চ যে ডিগ্রি দাওরায়ে হাদিস সেটাকে মাস্টার্সের সমমান দিয়েছিলেন। এই যে সরোয়ার্দী উদ্যানে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে দেওয়া হেফাজতে ইসলাম, এই হেফাজতে ইসলাম আবার 2013 সালের 5ই মে যখন নাস্তিক ব্লগারদের মৃত্যুদণ্ডের দাবিতে ঢাকা শহর অচল করে দিয়েছিলেন প্রায় 12 ঘন্টার জন্য, সেই ঢাকা শহর অচল করে দেওয়া হেফাজতে ইসলামের সমাবেশ উঠিয়ে দিতে তখন শেখ হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি তাদের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল। এই অভিযোগ কিন্তু আবার 2013 সালের 5ই মের পরে তুলেছিল এবং ওই শাপলা চত্বরে সেদিন হাজার হাজার ব্যক্তি নিহত হয়েছেন বলে হেফাজতে ইসলামের নেতারা সে সময় একটা আন্দোলন দানা বাঁধানোর চেষ্টা করলেও এই যে ইউনূসের সময়ে উপদেষ্টা হওয়া মানবাধিকার কর্মী, মানবাধিকার সংগঠন অধিকারের প্রধান আদিলুর রহমান শুভ্র তখন 61 জনের একটা তালিকা করেছিলেন বটে, কিন্তু তখনকার সংবাদ মাধ্যমগুলো আবার তখন ওই মাদ্রাসাগুলোয় যে বের করেছিল যে ওই 61 জনের তালিকাও সঠিক নয়, যাদের নাম সেখানে দেওয়া হয়েছে তারা বেশিরভাগই জীবিত আছেন। এরপরে তো আদিলুর রহমান শুভ্রর বিরুদ্ধে সরকার মামলা মোকদ্দমাও করে, তাকে জেলও খাটতে হয়। আর হেফাজতে ইসলামের প্রধান নেতা আল্লামা আহমদ শফি থেকে শুরু করে বাবুনগরী থেকে শুরু করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ শেখ হাসিনার আমলে এরপর আর গণহত্যার বিচার চান নাই, তারা বরং 2013 ওই দাবি থেকে সরে এসে 2018-তে শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং এরপর শেখ হাসিনা কওমি পন্থীদের এক রকমের একটা এমন সমর্থন উপভোগ করেছেন যে ওই সরোয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে এমনকি কওমি নেতারা চেয়েছিলেন শেখ হাসিনা যেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও কওমি পন্থীদের একটা সংযোগ ঘটিয়ে দেন। এরপর 2024-এর আন্দোলনে কওমি মাদ্রাসার সারা দেশে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা পথে নেমে আসা এবং তাদের অপ্রতিরোধ্য আন্দোলন সারা দেশেই একটা বড় ধরনের ভূমিকা রাখে শেখ হাসিনা সরকারের পতনে। কিন্তু ফেব্রুয়ারির নির্বাচনেও আসলে হেফাজতে ইসলাম সেভাবে তাদের ক্ষমতাটা উপভোগ করতে পারে নাই, মানে যেমন তাদের তারকা নেতা মামুনুল হক পর্যন্ত সংসদে যেতে পারেন নাই, বরং তার সোনারগাঁ রিসর্টে যাওয়া নিয়ে সংসদে বসে অন্য দলগুলো আলোচনা করছে। ঠিক তেমনিভাবে মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলামের আমিরের নির্দেশনায় সারা দেশে মুসলমানরা হারাম ভেবে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়াও বন্ধ রাখে নাই। কিন্তু সরকার, তারেক রহমান সরকার, বিএনপি সরকার এখন সম্ভবত শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে ফিরে আসবেন, তখন রাজপথে শেখ হাসিনা বিরোধী একটা শক্তিকে সক্রিয় রাখতে, মানে যে শক্তি প্রস্তুতি আছে মাদ্রাসায় মাদ্রাসায় প্রস্তুত আছে রাজপথে নেমে আসতে, শুধুমাত্র তাদের শিক্ষক অধ্যক্ষ তাদের বোর্ডগুলোর এক রকমের মানে ডাক দেওয়ার অপেক্ষা, ডাক দেওয়া মাত্র সম্মিলিতভাবে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে আসতে পারেন এমন একটা ফোর্সকে, এমন একটা জনশক্তিকে তারেক রহমান সম্ভবত শেখ হাসিনার বিপক্ষে প্রস্তুত রাখতে চাইছেন এবং সে কারণেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ওই যে 2013 সালের 5ই মে হেফাজতে ইসলাম যে দাবি করেছিল যে শেখ হাসিনা সরকার নাকি তাদের শাপলা চত্বরের সমাবেশে অংশগ্রহণকারীদের ওপর গণহত্যা চালিয়েছেন, হত্যা
হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই অভিযোগে মামলা দায়ের হয়েছে। এবং বিএনপি সরকার এসেই জামায়াতে ইসলামীর প্রভাব মুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বদলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আগের চিফ প্রসিকিউটর জামাত নেতা, পরবর্তীতে এবি পার্টিতে যোগ দেওয়া তাজুল ইসলাম, তিনি হেফাজতে ইসলামের এই এজেন্ডাটা এগিয়ে নিতে সেভাবে সক্রিয় ছিলেন না। যে শাপলা চত্বরের মামলা তার মূল এজেন্ডা ছিল না, তার মূল এজেন্ডা ছিল 2024-এর জুলাই আগস্টে হয়ে যাওয়া গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের বিচার করে শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাত নেতাদেরকে 1971 সালের যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি করেছেন, সেটার এক রকমের প্রতিশোধ তোলা। কিন্তু এখন বিএনপি ওই চিফ প্রসিকিউটর পদে পরিবর্তন এনে বিএনপির একজন আইনজীবী নেতাকে যখন বসিয়েছেন, চিফ প্রসিকিউটর হয়েছেন আমিনুল ইসলাম, তখন তিনি অত্যন্ত সক্রিয় হয়ে এই মামলাটার তদন্ত কাজ পরিচালনা করেছেন। এবং এখন বলা হচ্ছে 2013 সালের 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলা 41 জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। এবং রোববার সকালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে প্রধান। সেখানে প্রশ্ন জাগে, সেই শেখ হাসিনা 2013 সালে যদি তিনি হত্যাযজ্ঞ ঘটিয়ে থাকেন, তাহলে ওই 5ই মের সমাবেশে যেই হেফাজতে ইসলামের আমির প্রধান ব্যক্তি ছিলেন, তিনি নিজে উপবিষ্ট ছিলেন, আল্লামা আহমদ শফি, যার ডাকে ওই অত বড় সমাবেশ, তিনি কিভাবে সরোয়ার্দী উদ্যানে 2018 সালে এত বড় একটা সমাবেশ শেখ হাসিনাকে সম্বর্ধনা দিতে করলেন, যার নাম দিয়েছিলেন শোকরানা মাহফিল? এবং কিভাবে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আল্লামা আহমদ শফির সঙ্গে ওই একই মঞ্চে উপবিষ্ট হওয়ার সুযোগ পেলেন 2018 সালে সরোয়ার্দী উদ্যানের সেই শোকরানা মাহফিলে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে নিশ্চয়ই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলা টিকবে না। কিন্তু সরকার আসলে হেফাজতে ইসলামকে নিয়ে খেলতে চাইছে নিশ্চিতভাবেই, এবং জামায়াতের প্রভাব মুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের প্রভাব বলয় সৃষ্টি করাই বিএনপি তার প্রভাব বলয় প্রতিষ্ঠা করার একটা কৌশল হিসেবে ভাবছে। এখন তারেক রহমান সম্ভবত যখন শেখ হাসিনা বলছেন তিনি দেশে ফিরবেন, আর নাহিদ ইসলামরা তাকে হুমকি দিয়ে বলছেন নাটক কম করো প্রিয়, যদি এখনই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে আপনাকেও আমরা টেনে নামাবো। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান পর্যন্ত বলেছেন যে প্রয়োজনে তারা হরতাল অবরোধ দিতে পর্যন্ত এখন প্রস্তুত, যে কোনো সময় সরকার পতনের আন্দোলনের ডাক দেবেন। তখন তারেক রহমান একদিকে জামায়াত বিরোধী, অন্যদিকে সারা দেশে কর্মী বাহিনী প্রস্তুত, আন্দোলনকারী প্রস্তুত, এমন একটি সামাজিক সংগঠন হেফাজতে ইসলামীকে কাছে টানতে চাইছেন। কারণ গত 2 দশকের ইতিহাস বলে হেফাজতে ইসলামের যেমন বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মী বাহিনী তৈরি আছে, তেমনি এর নেতৃবৃন্দ ভীষণভাবে বিভিন্ন রাজনৈতিক ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকতে আগ্রহী। স্থানীয় নির্বাচনও যখন সামনে আসছে, তখন সংসদ নির্বাচনের ভাগবাটোয়ারায় হেফাজতে ইসলাম পিছিয়ে থাকলেও নিশ্চয়ই বিএনপি তাকে এই সময়ে এই মামলার বাইরেও এমন কিছু দিতে পারবে যার মাধ্যমে হেফাজতে ইসলাম বিএনপির পাশে থাকবে। শেখ হাসিনা ফিরে এলে সেটাই সম্ভবত তারেক রহমানের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার ভিডিওগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আপনারা এই মুহূর্তে আজকে শনিবার, আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন, ঠিক গতকাল শুক্রবারে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাথে। তবে আপনারা তো বলতে পারেন যে শুক্রবারে এই মিটিংটি হয়েছে, সুতরাং শুক্রবারে কেন ভিডিওটি আপলোড করেনি? কারণ হচ্ছে শুক্রবারে আপনারা সারাদিন আমরা সকলে ব্যস্ত ছিলাম চুপ্পু আছে না গেছে এটার কারণে, যার কারণে দেখলাম মানুষের ইন্টারেস্ট ওইদিকে থাকবে। সুতরাং আমি চিন্তা শনিবার
সকালবেলায় ভিডিওটা যাক, আপনারা সকলে দেখেন। তো অনেকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন, আমি মনে হয় বলেছিলাম 8জন কমিশনার এবং 4জন আপনার চেয়ারম্যান দেখা করেছেন। এই, সেটা হচ্ছে যে আপনার জেলা পরিষদের চেয়ারম্যানরা 4জন। তো এই 8জন যারা দেখা করেছেন, এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই 8জন দেখা করেছেন বা 12জন দেখা করেছেন, আপনি এগুলো বলে দিচ্ছেন, সকলের নাম বলে দিচ্ছেন, কে কোন এরিয়ার বলে দিচ্ছেন, ভাই কেন, ভাই এটা তো ক্ষতি হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার নেত্রীর সাথে যারা দেখা করেন তারাও যেমন চোর না, তাদের কথা বুক ফুলে বললে সামান্যতম পাপ হবে না। আর যারা মনে করেন যে সব গোপন রাখতে হবে তাদের বলি, আপনারা গোপনেই থাকেন, কারণ আপনারা আন্ডারগ্রাউন্ডের লোক। আপনারা হচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপির ভিতরে যেমন 20% জামাত আছে, আওয়ামী লীগের ভিতরেও এখনও 30% গুপ্ত জামাত রয়েছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। তো আপনারা হচ্ছেন সেই জাতীয় গুপ্তরা, যারা খবরের জন্য অতিষ্ঠ থাকবেন, কিন্তু কোনো খবর সামনে এসে গেলে ভাই এটা তো গোপন রাখার কথা ছিল, এ সব বইলা দেন কেন ভাই, ওরে ভাই এটা বইলা দেন কেন ভাই, অমুকের নাম তুললেন কেন। এটা হচ্ছে যে আপনাদের ওই যে 10/10 থাকতে থাকতে আপনাদের মাথায় এরকম হয়ে গেছে। তাছাড়া যাক, বাদ দেন, যার যার চিন্তা তার তার। ওই বিনাশকালে বুদ্ধি নাশ একটা কথা আছে, যে আপনাদের কাছে মনে হয় যেন কেউ কথা বললে বা ইয়ে করলে, আমরা কারা দেখা করেছে কারা কথা বলছে এটা বলছি, ওখানে কি কথা হয়েছে ভিতরে, কি কি গোপন কথা হয়েছে সেটা আমরা প্রকাশ করি না, যেটা আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে ওটা রেকর্ড করে ছেড়ে দেন তেমনি। তো আজকে চলুন, আজকে যারা যারা দেখা করেছে দেখেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, নেত্রী যেদিন আপনার ঘোষণা দিয়েছেন যে নেত্রী ডিসেম্বরের মাঝে ফিরবেন, তার ঠিক 6 দিন পরে প্রথম একটা গ্রুপ দেখা করেছে, যেখানের মধ্যে আপনারা সকলেই জানেন বিপ্লব বড়ুয়া, SM কি বলে আমাদের এই যে মন্ত্রী সাহেব, সমরেজা ভাই, এরপরে ঝর্ণা বারোই, এরপরে নানক সাহেবের মেয়ে, এ ধরনের আরও 8জন দেখা করেছিলেন। আর আজকে দেখা করেছেন 12জন। তো এটা ছিল যে আপনার ঢাকা দক্ষিণের 8জন কমিশনার। 2 নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান সরকার, আনিসুর রহমান সরকার বা আনিসুর রহমান, উনি কমিশনার ছিলেন দক্ষিণ গোরান ও খিলগাঁও এলাকার, খিলগাঁও থানা। এরপরে 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, উনি হচ্ছেন যে মতিঝিল এজিবি কলোনি ফকিরাপুল এলাকা, মতিঝিল থানা। এরপরে 20 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বা ফরিদউদ্দিন, এলাকা হচ্ছে যে আপনার সেগুনবাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ সচিবালয় সংলগ্ন এলাকা, মানে শাহবাগ থানার উনি। 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, এলাকা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, নীলক্ষেত ও রমনা এলাকা, শাহবাগ থানা। 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ বা মোকাদ্দেস হোসেন জাহিদ, এলাকা শহীদনগর ও আমলিগোনা এলাকা, লালবাগ থানা। এবং 38 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইমতিয়াজ মান্নাফি, আহমেদ ইমতিয়াজ মান্নাফি অথবা গৌরব, যিনি গৌরব নামে পরিচয়, 38 নম্বর উনি। ওনার এলাকা হচ্ছে নবাবপুর রোড, কাপ্তান বাজার, বনগ্রা লেন, জেনিনগর রোড লেন এলাকা, ওয়ারি থানা। এরপরে 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদের এলাকা ডেমরা, কামারপাড়া ও ডেমরা ইউনিয়নের প্রাক্তন 1, 2 ও 4 নং ওয়ার্ডের। এই 8জন কমিশনার দেখা করেছেন, সাথে যে 4জন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান দেখা করেছেন। তাদের একজন হচ্ছে পিপলু, যশোর জেলা পরিষদ, নাসির, সিলেট জেলা পরিষদ, রোমান, শেরপুর, রাজশাহী, এবং মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী। ওনারা দেখা করেছেন নেত্রীর সাথে। এখন নেত্রীর সাথে দেখা করেছেন, তবে আজকের যে হাই ভোল্টেজ যে মিটিংটা, এটা কমিশনার এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে এই মিটিংয়ে ওনাদেরকে সবাইকে একসাথে বসে সমন্বিত। ওনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে মনে হয়েছে যে ভাই একসময় যে গণভবনে যায় নেত্রীর সাথে যেভাবে থাকে ওই রকম জমজমাট নেত্রীর আবাসস্থল, নেত্রী যেখানে আছেন, হাই সিকিউরিটি, হেভি জমজমাট, ওখানে যে কথা বলে এসেছেন। তবে ওনাদের কারোর সাথে পার্সোনালি 1 মিনিট করেও কথা বলেননি, সমন্বিত সকলকে একসাথে রেখে।
যতটুকু জানতে পারলাম সেখান থেকে নেত্রীর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সকলে প্রস্তুতি নিতে হবে, আমাদের সময় খুব সংকীর্ণ। নেত্রী হাসতে হাসতে নাকি বলেছেন যে নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন। তো নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন, মানে ডিসেম্বরের সমস্ত পত্রিকায় হেডলাইন হয়ে যাবে নেত্রী দেশে। এটা নাকি হাসতে হাসতে উনি সবাইকে বললেন যে ডেডলাইন হেডলাইন সবাই তৈরি হও, সমন্বিত। তবে নেত্রী আবারও একটা কথা সুস্পষ্টভাবে প্রত্যেকটা নেতাকে বলেছেন, এই মুহূর্তে বিভাজন নয়, শুধু ঐক্যের দরকার। আর আমার তৃণমূলের কর্মী বাহিনী যারা প্রচণ্ড কষ্টে আছে, জেলে আছে, ভেতরে আছে, এদের সবার খোঁজ খবর প্রত্যেকটা নেতা নিতে হবে। কে কি করছেন না করছেন আমার কাছে লিস্ট আছে। ওখানে কিছু কিছু কমিশনার বলছিলেন যে আমি খবর নিচ্ছি বা খবর নিচ্ছি, জেল থেকে পাঠাচ্ছি। উনি নাকি সরাসরি অনেককে বলেছেন যে আপনি কিছুই করছেনও না, আপনার যতটুকু করার করছেন না বলতে আপনার যতটুকু করার সক্ষমতা আপনি তার 10 ভাগের 1 ভাগও করছেন না। নেত্রী সবাইকে বলছে যে আপনি 100% করেন, আপনারা করেন। করতে যাইয়া যদি এর ভিতরেও যদি সক্ষমতা, তো আর সকলের 100% নাই। যেমন ধরেন আমি 10 কেজি তুলতে পারবো, তাই বলে আমার পক্ষে 15 কেজি তোলা সম্ভব না। তো ওই রকমই অবস্থা যে নেত্রী বলছে বাকিটা আমি দেখব। তবে আমার কোনো কর্মী মানে 3-4 বলছে যে ওদের কষ্ট আমার সহ্য হয় না, আর ওদের কষ্ট দেখেই আমি, আমার গলায় ওরা রশি ঝুলাবে বলার পরেও আমি দেশে ঢুকছি শুধুমাত্র আমার তৃণমূলের কর্মী এবং আমার দেশের আম জনগণ ওদেরকে দেখার জন্য, যে ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতেই পারেন এই মিটিংয়ে এরপরে নেত্রী ভেতরে আরও অনেক নির্দেশনা দিয়েছেন, সকলকে প্রস্তুতি নিতে বলেছেন, আরও অনেক কিছু হয়েছে। ওগুলো আসলে ফাইনালি বলা হয়তো যাবে না বা বলার ইচ্ছাও নেই। কিন্তু নেত্রী তৃণমূলের উদ্দেশ্যে যা বলেছেন সেটাই বললাম, এবং যারা দেখা করেছেন কমিশনার ওনাদের নামও আপনাদেরকে বলে দিলাম, এরিয়া ওয়ার্ড সহ বলে দিলাম। এর ভিতরে যদি কেউ যদি ভাইগা যায়, পালায়া যায়, সেটা হচ্ছে অন্য কথা। তবে আমরা যারা সমর্থক, এই পার্টির সমর্থক, নেতা কর্মী, নেতারা তো ভাই নেতা, আর আমরা তো কিছুই না, আমরা একজন সমর্থক। তাই বললো যে আমাদের মধ্যে ভালো খারাপ যেমন আছে, তার মধ্যে হয়তো আমরা 90% যারা আছি, 90% ওরা শেখ হাসিনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এবং আমরা বিশ্বাস রাখি যে নেত্রী ঠিকই ফিরবেন। উনি যখন বলেছেন, উনি যেটা বলেন সেটা করেন। আর 10% 50-50 চান্স, তারা মনে হয় না, মনে হয়, মনে হয় না, মনে হয়, এই ধরনের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকেন। আর ওই যে সব নিউজ, সব খবর, যে আরে না, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই নিউজগুলো যত বেশি সরকারের ভেতরে যায় তত বেশি সরকার নড়ে উঠে। নেত্রী যখন এর আগে বলেছিলেন আমি আসবো, তোমরা টেনশন করো না, কারো কোনো টেনশন ছিল না। যেই বলছেন ডিসেম্বর আসবে, ওই আমার ভাইয়া ছাইয়া কাইয়াদের বিচি কিন্তু কান্দে উঠে গেছে। আর এই যে গতবারের হাই মিটিং আর আজকের হাই ভোল্টেজ মিটিংয়ের পরে আগামী 2-4 দিনের ভিতরে যদি উত্তরের কেউ যায়, দক্ষিণের আরও যায়, তারপরে ঢাকার বাহিরের কমিশনাররা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানরা যায়, তখন অবস্থাটাই সরকারের কি হবে দেখেন। আর এরা যখন নেত্রীর সাথে কথা বলে তখন এরা আসলে উৎসাহ পায় দেশের ভিতরে এরা তখন কথা বলতে পারে। আর নেত্রী এখন যেটা চাচ্ছে, আমাদের সকলকে, গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আমাদেরকে মিশে যাওয়ার একটা নির্দেশনা আছে। মিশে যান এবং বুঝান, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, একটা একাকার অবস্থা, এই জিনিসগুলো শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে অবস্থাটা কি চলছে। আপনাকে বলতে হবে না আপনার আওয়ামী লীগ সমর্থক, আপনারা শুধু সমালোচনা করেন, চায়ের দোকানে বৈশা সমালোচনা করেন, আয় হায় রে আজকে টমেটো কিনতে গেছিলাম, টমেটোর এত দাম, আরে ভাই আমি বাঁচুম কেমনে। শুধু এই কথাগুলা তোলেন মানুষের কাছে। আপনি 3 অক্ষর তুলবেন, এবার 100 জন এটা কথা কইতেছে। চায়ের দোকানে যায় ফোনে কথা বলতে বলতে এটা তুলতে পারেন, ওই বিড়ির দোকানে বিড়ি টানতে টানতে কথাটা তুলতে পারেন, রাস্তার উপরে খাড়াইয়া রিক্সার মধ্যে বইয়াও রিক্সাওয়ালার লগে আলোচনা করতে পারেন। এর জন্য আপনারা আমি আওয়ামী লীগ কর্মী, এই দেখেন শেখ হাসিনা, না না না, ওগুলো কিচ্ছু বলার দরকার নাই। শুধু কাহিনী তুলে দেন এদের মাথায় ধরবে, সেটাই হবে। তো এই ছিল আজকের এই হাই
ভোল্টেজ বৈঠকের যারা গিয়েছেন তাদের নাম এবং জানিয়েছি। বাকি আস্তে আস্তে যত খবরই আসবে আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। আর যে খবরগুলো আসলে দেওয়ার মতো না, ওগুলো দেব না।